ট্রাম্পের শান্তি পরিকল্পনার আড়ালে সবার অজানা অসামঞ্জস্য গোপন ইচ্ছে ফাঁস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্প তো রাগ করে বলেই ফেলেছেন 8টি যুদ্ধ থামিয়েছি, এরপরও যখন নোবেল শান্তি পুরস্কার তাকে দেয়া হচ্ছে না, তাই তার আর এখন কোনো কিছুতে শান্তি নিয়ে কোনো কাজ করার দায় নেই বা ভাবনা করারও দরকার নেই। তিনি তার মতো করে সব কিছু করবেন, সেটাতে শান্তি থাকলে থাকলো, না থাকলে নাই। প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন, যে লোকটি পুরো বিশ্বের অস্থিরতার নায়ক, যুদ্ধ বাঁধিয়ে দেবার পুরোধা মাস্তান, সে নাকি আবার শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে, আর তিনি নাকি 8টি যুদ্ধ থামিয়ে দিয়েছেন। এই সমস্ত কথা শুনে তো ঘোড়াও পিনাকির ইউটিউব আলোচনার ফাঁকে দেখানো হাসির মতো করে হাসবে। আসলে ট্রাম্প যা করছেন তার সবটাই তার দেশ ও তাদের দোসরদের জন্য করছেন। অন্যেরা এতে ধ্বংস ও হত্যার মুখোমুখি হলেও কোনো দায় নিতে চান না ট্রাম্প, অথচ সবটাই তার কাঁধে আসে। সেই নাটের গুরু। আর এই সকল ভেতরকার অসামঞ্জস্যগুলো সামনে এসেছে স্পষ্ট করে, হচ্ছে ধীরে ধীরে সব ফাঁস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে তার উচ্চাভিলাষী সংস্থা বোর্ড অব পিস এর যাত্রা শুরু করেছেন। প্রাথমিকভাবে গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে এটি গঠন করা হলেও ট্রাম্প এখন একে আরও ব্যাপক বৈশ্বিক ভূমিকায় দেখতে চান। তবে ইউরোপ সহ বিশ্বের অনেক দেশ আশঙ্কা করছে যে এই নতুন সংস্থাটি জাতিসংঘের সমান্তরাল বা এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বোর্ড গঠনের দলিলে স্বাক্ষর করেন ট্রাম্প। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই বোর্ড জাতিসংঘের পাশাপাশি কাজ করবে এবং অনেক দেশই এতে যোগ দিতে আগ্রহী। তবে সমালোচকরা বলছেন, ট্রাম্পের এই উদ্যোগ সরাসরি জাতিসংঘের কার্যকারিতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বোর্ডের রূপরেখা ও উদ্দেশ্য। ট্রাম্প এই বোর্ডের আজীবন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে এর মূল কাজ গাজা যুদ্ধবিরতি তদারকি করা হলেও ট্রাম্প ভবিষ্যতে অন্যান্য বৈশ্বিক সংঘাত নিরসনেও একে ব্যবহার করতে চান। তিনি জানান, প্রায় 35টি দেশ এতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক এবং বেলারুশ। মরক্কো ও বাহরাইন প্রথম দেশ হিসেবে এই সনদে স্বাক্ষর করেছে। বোর্ডের সনদে একটি বিতর্কিত শর্ত রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, বোর্ডের স্থায়ী সদস্য হতে চাইলে প্রতিটি দেশকে $1 বিলিয়ন অর্থাৎ $100 কোটি অনুদান দিতে হবে। যারা এই অর্থ দেবেন না তাদের সদস্য পদ হবে 3 বছর মেয়াদী। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই প্রস্তাবটি বিবেচনা করছে, তবে ফ্রান্স ও যুক্তরাজ্য এখনই এতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। চীন এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি। জাতিসংঘের সাথে সংঘাতের ভয়। ইউরোপের অনেক দেশ মনে করছে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে এমন একটি শক্তিশালী সংস্থা গড়তে চাইছেন যা জাতিসংঘের প্রভাব কমিয়ে দেবে। ট্রাম্প এর আগে একাধিকবার জাতিসংঘের সমালোচনা করে বলেছিলেন যে সংস্থাটি বৈশ্বিক সংঘাত নিরসনে যথেষ্ট কার্যকর নয়। অন্যদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা শুধুমাত্র গাজা শান্তি পরিকল্পনার প্রেক্ষিতেই এই বোর্ডের সাথে সহযোগিতা করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বোর্ড অব পিস এ তার জামাতা জ্যারেড কুশনার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো বিতর্কিত ব্যক্তিরা যুক্ত রয়েছেন। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বিশ্ব কূটনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিতে পারে। সূত্র রয়টার্স। গাজাবাসীর কাছে শান্তি এখন শারীরিক বা মানসিক উভয় অর্থেই সুদূর পরাহত এক বিষয়। গেল 10 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত 3 মাসে নতুন করে 450 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু হামলা নয়, অবরোধ আর বাস্তুচ্যুতির কারণে গাজার জনজীবন বিপর্যস্ত। এমন ক্লান্তিকর পরিস্থিতির মধ্যেই গেল বুধবার যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এই ধাপের লক্ষ্য হল গাজাকে নিরস্ত্রীকরণ
একটি দক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলা এবং পুনর্গঠন শুরু করা। এই নতুন ব্যবস্থায় একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট অর্থাৎ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্রশাসন থাকবে, যা তদারকি করবে আন্তর্জাতিক বোর্ড অব পিস বা শান্তি বোর্ড। এই বোর্ডের প্রধান হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাগজে কলমে এই পরিকল্পনা শুনতে ভালো মনে হলেও গাজার মানুষের মনে রয়েছে গভীর সংশয়। কারণ 2023 সালের অক্টোবর থেকে তারা যে ভয়াবহ হামলা ও ধ্বংসলীলা দেখেছে, তাতে তারা কোনো কিছুকেই সহজে বিশ্বাস করতে পারছে না। গাজা সিটির সাংবাদিক ও লেখক আরওয়া আশুর বলেন, রাজনীতিবিদদের অনেক সিদ্ধান্তই গাজার বাস্তবতার চেয়ে অনেক দূরে। আমাদের প্রতিদিন কাটে অবরোধ, ভয়, মৃত্যু আর তাঁবুর ভেতর। যখনই কষ্টের লাঘব করার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, ইসরায়েলি কর্তৃপক্ষ তাতে বাধা দেয়। আশুর আরও বলেন, মানুষ আগের মতো স্কুল, হাসপাতাল আর অবাধে যাতায়াতের সুযোগ চায়। যদি এই শান্তি বোর্ড এসব সমস্যার সমাধান করতে পারে, তবে আমরা একে স্বাগত জানাই। কিন্তু তারা যদি তা না পারে, তবে এর লাভ কি? দীর্ঘ 18 বছরের হামাস শাসন এবং 2 বছরের ভয়াবহ যুদ্ধের পর গাজার মানুষ পরিবর্তন চায়। তবে তারা চায় নিজেদের ভবিষ্যৎ গঠনে নিজেরা অংশ নিতে, ওপর থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নিতে নয়। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের প্রশাসনিক কাজ সামলাবে সাবেক উপমন্ত্রী আলী সাথের নেতৃত্বাধীন একটি ফিলিস্তিনি কমিটি। তবে এই কমিটির ওপর নজরদারি করবে শান্তি বোর্ড, যার নেতৃত্বে থাকবেন বুলগেরিয়ার সাবেক মন্ত্রী নিকোলে ম্লাদেনভ। ম্লাদেনভ অভিজ্ঞ কূটনীতিক হলেও তিনি ইসরায়েলের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারবেন বা ফিলিস্তিনিদের অধিকার কতটা রক্ষা করবেন, তা নিয়ে প্রশ্ন আছে। মানবাধিকার কর্মী মাহা হুসাইনি বলেন, গাজায় যাদের জীবন সবচেয়ে বেশি প্রভাবিত, তাদের বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া মানেই হলো সেই পুরনো শাসন কাঠামো ফিরিয়ে আনা, যা এই দখলদারত্ব আর গণহত্যাকে প্রশ্রয় দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক আহমেদ ফাইয়াদ মনে করেন, ফিলিস্তিনিদের সামনে ম্লাদেনভ বা এই শান্তি বোর্ডের মডেল মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ ফিলিস্তিনি কর্তৃপক্ষ, পিএ বা আরব দেশগুলোর কেউ এখন এই চুক্তি নষ্ট করাতে চায় না। তবে হামাসের নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ কোন্দল বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েলও চায় না গাজা কোনো স্বাধীন রাজনৈতিক সমাধানে পৌঁছাক। ফায়াদ বলেন, ইসরায়েল চায় গাজা যেন শুধু একটি অস্ত্রহীন এলাকা হয়ে থাকে এবং সেখানকার মানুষ রাজনৈতিক অধিকারের কথা ভুলে গিয়ে শুধু প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম নিয়েই ব্যস্ত থাকে। গাজা সিটির 30 বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার সামি বালুশা বলেন, তার কাছে শান্তির মানে খুব সহজ, রাতে নিরাপদে ঘুমানো এবং সকালে সুস্থভাবে বেঁচে থাকা। যুদ্ধের কারণে তাকে 17 বার ঘর বাড়ি বদলে এক জায়গা থেকে অন্য জায়গায় পালাতে হয়েছে। সামি আক্ষেপ করে বলেন, আমাদের কথা কেউ গুরুত্ব দিয়ে শোনে না। আমার ভয় হয় আগামী প্রজন্ম হয়তো এই নরকতুল্য জীবনটাকেই স্বাভাবিক বলে মেনে নেবে। মানুষ এখন বড্ড ক্লান্ত। তারা শুধু এই দুর্দশার অবসান চায়, তা যেভাবেই হোক। গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েল দিন দিন এক ঘরে হয়ে পড়ছে। চাপ বাড়ছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। সম্প্রতি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ কয়েকটি রাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজায় যা ঘটছে তা গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় নড়ে চড়ে বসেছে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল সোমবার গাজায় শান্তি প্রতিষ্ঠায় একটি 20 দফার পরিকল্পনা প্রকাশ করেছেন। তারপরও গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফিলিস্তিন ভূখণ্ডের ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস। এই ভূখণ্ডের পরতে পরতে মিশে আছে আক্রমণ আর রক্তপাতের ইতিহাস। এ কারণেই ব্রিটিশ ইতিহাসবিদ সাইমন সেবাগ মন্টিফিওরি তার জেরুজালেম দ্য বায়োগ্রাফি বইয়ের মুখবন্ধে জেরুজালেম তথা ফিলিস্তিন ভূখণ্ডকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, জেরুজালেমের ইতিহাস মানে বিশ্বেরই ইতিহাস। একসময় জেরুজালেমকে বিশ্বের কেন্দ্রবিন্দু মনে করা হতো। আজকের দিনে বিষয়টি আরও প্রাসঙ্গিক। এই জায়গা গ্রীষ্মের খরতাপে পড়ে, শীতের হিম শীতল হাওয়ায় কেঁপে ওঠে, আর এর পাথুরে জমিন মানুষকে দূরে ঠেলে দিতে চায়। গাজা উপত্যকা, পশ্চিম তীর আর জেরুজালেম, এই 3 ভূখণ্ড নিয়েই যুগ যুগ ধরে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন ভূখণ্ডের স্বপ্ন দেখে এসেছেন ফিলিস্তিনিরা। আজও সেই স্বপ্ন সুদূর পরাহত, বরং দিন দিন তা ফিকে হচ্ছে।
এই ভূখণ্ড যুগে যুগে আকর্ষণ করেছে প্রাচীন মিশরের ফারাওদের, রোমান সম্রাটদের এবং গ্রিক সম্রাটদের। এমনকি ফরাসি বীর নেপোলিয়ান বোনাপার্ট, মোগল সম্রাট চেঙ্গিস খানও এই ভূখণ্ড জয়ের মানসে অভিযানে বেরিয়েছিলেন। তুর্কি সুলতান, আরব শাসক, রাশিয়ার জার সহ আরও কত শত শাসকের নজর পড়েছে জেরুজালেম তথা ফিলিস্তিন ভূখণ্ডের ওপর। তার কোনো ইয়ত্তা নেই। খ্রিস্টের জন্মের বহু বছর আগে এই ভূখণ্ডে ব্যাবিলনের সম্রাট নেবুচাদনেজার ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। মরেছে লাখো মানুষ। ওই ঘটনা ঠিক 500 বছর পর তৎকালীন রোমান সম্রাট ভেসপাসিয়ানের ছেলে টাইটাসও এখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। এই দুই বড় ঘটনার আগে ও পরে ফিলিস্তিন ভূখণ্ডে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। সে হিসেবে ফিলিস্তিন ভূখণ্ডের ইতিহাস আসলে এই অঞ্চলের দুঃখ গাথা। এই গাথার প্রতিটা পরতে পরতে লুকিয়ে আছে হত্যাযজ্ঞের নারকীয় চিত্র আর স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পাওয়ার আকাঙ্ক্ষা। শান্তিতে নোবেলজয়ী প্রয়াত ইয়াসির আরাফাত অস্ত্র ছেড়ে আলোচনার পথ ধরেছিলেন স্বাধীন ফিলিস্তিনের স্বপ্নে বিভোর হয়েই। তবে তার শুরু করা সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে অনেক আগেই। অপরদিকে সশস্ত্র গোষ্ঠী হামাসের দাবি তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার আন্দোলনে। কিন্তু তাদের সে পথ যে সঠিক নয় তা এরই মধ্যে প্রমাণিত হয়েছে। সর্বশেষ 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে তাদের চালানো আচমকা আক্রমণের খেসারত এখনও দিতে হচ্ছে গাজাবাসীকে, চোকাতে হচ্ছে চরম মূল্য। জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন সম্প্রতি বলেছে গাজায় গণহত্যা চলছে। এর আগে জাতিসংঘ একাধিকবার সতর্ক করেছে গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে, অনাহারে মানুষ মরছে। তবে তাতে কর্ণপাত করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।